কোনটা হবে প্রতিজ্ঞা, সংকল্প মানে হচ্ছে প্রতিজ্ঞা, কোনো কিছু প্রতিজ্ঞা করা বা কাউকে কথা দেয়া, এই বিষয়টাকে আসলে বলা হয়ে থাকে সংকল্প, বা মনের দৃঢ় ইচ্ছা যদি আমরা বলতে পারি, এটার নামই হচ্ছে সংকল্প। এবং 2 নম্বর হচ্ছে কিসের নেশায় করছে তারা, এর পরের পংক্তি কোনটি, কিসের নেশায় করছে তারা, এর পরের পংক্তি হচ্ছে কিসের নেশায় করছে তারা, মরণ বরণ যন্ত্রণাকে। ঠিক আছে, সো এখানে 2 নম্বরে যে অপশনটা আছে, এই 2 নাম্বারটাই হচ্ছে একদম সঠিক উত্তর। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়াজিলকেও অনেক ধন্যবাদ কমেন্টের মাধ্যমে আমাদের উত্তরগুলো লিখে জানানোর জন্য। ওয়াজিল আমাদের সাথেই থাকবেন ফেসবুক থেকে। সো এবার আমরা যে কাজটা করব, চলেন আমরা তাহলে এবার আমাদের মূল যে কবিতাটা আছে ফুটবল খেলোয়াড়, সেই ফুটবল খেলোয়াড় কবিতায় আমরা চলে যাই। ওকে, আমরা এখানে দেখতেই পাচ্ছি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ঠিক আছে, ধরতে পারি আমরা একে লিওনেল মেসি। সো এই লিওনেল মেসির নাম, এখানে লিওনেল মেসি না, এখানে অন্য একটা নাম, তার নাম হচ্ছে ইমদাদ হক। ঠিক আছে, সে হচ্ছে আমাদের মেসি। ওকে, সো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলোয়াড় লিখেছেন জসিম উদ্দিন। নামটা ভালোভাবে একটু আমরা খেয়াল করব, জসিম উদ্দিনের যে নামটা আছে, ঠিক আছে, এই দেখেন উদ্দিন, নামটা কিন্তু এই রকম লেখা নাই। আমরা আসলে উদ্দিন মনে করলেই এই বানানটা আমাদের মাথায় আসে, যখন আমরা উদ্দিন বলি তখনই আমাদের এই বানানটা মাথায় আসে। ঠিক আছে, দয় দয় যুক্ত দীর্ঘইকার উদ্দিন। কিন্তু জসিমউদ্দিনের নামের বানানটা একটু ডিফারেন্ট। এখানে দেখেন দয় দয় যুক্ত না হয়ে দুইটা দ কিন্তু আলাদা হয়ে গেছে, এবং প্রথম দয়ের নিচে কিন্তু হসন্ত চিহ্ন আছে, দেখেছেন? সো আপনারা যদি ভুলে এই বানানটা লিখে ফেলেন তাহলে কিন্তু কবি অনেক মাইন্ড করবে, আর কবি যদি মাইন্ড করে টিচারও মাইন্ড করবে, টিচার যদি মাইন্ড করে তাহলে নম্বর আসবে না। বুঝতে পেরেছেন? সো এই বানানটা ভুল করা যাবে না, এই জন্যই এই নীল কালারের বানানটা খুব ভালোভাবে দেখে রাখেন। জসিম উদ্দিন লেখার ক্ষেত্রে এখানে দুইটা দ আলাদা হবে, 1 নম্বর, প্রথম দয়ের নিচে হসন্ত চিহ্ন হবে। ওকে, এবার আমরা কি দেখছি দেখেন, এবার আমরা যাচ্ছি হচ্ছে এর পরের যে অংশটা। ইনি হচ্ছেন আমাদের জসিম উদ্দিন, যাকে বলা হয়ে থাকে পল্লী কবি। পল্লী কবি জসিম উদ্দিনের কবি পরিচিতিটা আমরা একটু জেনে নেই অতি সংক্ষেপে। কবি জসিম উদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ হচ্ছে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। তার মানে 1903 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 1 তারিখে তিনি জন্মগ্রহণ করেন। গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে খ্যাত হয়েছেন। তার মানে যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়ে থাকে, তখন আপনারা কি উত্তর দিবেন? আপনারা বলবেন যে গ্রাম বাংলার অধিকাংশ বিষয়াবলী তার কবিতার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে এসেছে বলে তাকে হচ্ছে পল্লী কবি নামে আখ্যায়িত করা হয়েছে, বা তাকে পল্লী কবি বলা হয়। তবে জসিমউদ্দিন ছোটদের জন্য অনেক সুন্দর কবিতা ও গদ্য রচনা করেছেন। তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর। তার কবিতা কবর কাব্যগ্রন্থ, নকশিকাথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট, ছোটদের জন্য লেখা ডালিম কুমার, হাসু ও 1 পয়সার বাঁশি বিখ্যাত। তিনি 1976 খ্রিস্টাব্দের 13ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, শুনেছেন এটা কবর কবিতা? কবর কবিতা কেউ শোনেন নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা আরেকটু বড় হন, ঠিক আছে, আপনারা আরেকটু বড় হন, আপনারা তো ক্লাস 5-এ পড়েন, মেবি ক্লাস 9-এ গেলে আপনারা কবর কবিতা পাবেন। ঠিক আছে, নবম শ্রেণীতে গেলে আপনারা জসিমউদ্দিনের কবর কবিতা পাবেন। অত্যন্ত সুন্দর একটা কবিতা, যে কবিতা পড়লে চোখ দিয়ে পানিও চলে আসতে পারে। ঠিক আছে, খুব আবেগী এক কবিতা হচ্ছে কবর। তাহলে কি আমরা জসিমউদ্দিনের পরিচিতি বা জসিমউদ্দিনের কবি পরিচিতিটা কি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি? যদি এখান থেকে এখন আপনাদের 2-3টা প্রশ্ন আমি কুইজ আকারে দেই, অ্যান্সার করতে পারবেন?
ওকে, ঠিক আছে। সো আমাকে সবাই বলছে অ্যান্সার করতে পারবে। সো আর দেরি না করে আমরা দুইটা কুইজ লঞ্চ করছি। সো আপনাদেরকে আমি একটা পোল দিয়ে দিচ্ছি, পোলটার মাধ্যমে আপনারা হচ্ছে অ্যান্সার করবেন। আমি অলরেডি আপনাদেরকে পোল জেনারেট করে দিয়েছি, আপনাদের হাতে সময় আছে 1 মিনিট, আপনারা অ্যান্সার করবেন। আর ফেসবুক থেকে যারা আমাদেরকে শুনছেন তারা কমেন্টের মাধ্যমে অ্যান্সারগুলো লিখে জানিয়ে দেবেন, আমি আপনাদের নাম সহ উত্তরগুলো পড়ে দেব, কে কোন উত্তরটা করেছেন। সো আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। সো আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। আমরা পোলটা এন্ড করে দিচ্ছি এবং আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। দেখেন সবাই রেজাল্ট। আর ফেসবুক থেকে যদি কেউ আমাদেরকে কোনো কমেন্ট করে থাকেন বা উত্তর দিয়ে থাকেন, আমরা সাথে সাথে আপনার কমেন্টটি পড়ে দেব লাইভে। সো আপনারা ফেসবুকে, আমি আপনাদেরকে বলছি, ফেসবুকে যার যে কমেন্টগুলো রয়েছে খুব দ্রুত কমেন্টগুলো করে ফেলুন, তাতে করে আমি নিজেই আপনাদের নামগুলো সহ আপনাদের কমেন্টগুলো পড়ে ফেলতে পারবো। আচ্ছা, এরপর দেখেন আমি আপনাদের সাথে রেজাল্ট শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন? রেজাল্ট দেখা যাচ্ছে। ওকে, দেখেন এখানে প্রথমটা কি আছে, জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? কেউ দিয়েছে যশোর, কেউ দিয়েছে রাজশাহী, কেউ কুমিল্লা, কেউ দেয় নাই, আর বেশিরভাগ দিয়েছেন ফরিদপুর। যারা যারা ফরিদপুর দিয়েছেন তাদেরটাই সঠিক। তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এরপর দেখেন, কবি জসিমউদ্দিন মূলত কি নামে খ্যাত? এটা সবাই ঠিক লিখেছেন, কবি জসিমউদ্দিন পল্লী কবি নামে খ্যাত। আচ্ছা, ঠিক আছে। এরপরে চলেন আমরা চলে যাই কোথায়, আমরা চলে যাচ্ছি আমাদের মূল কবিতায়। আমাদের অলরেডি 2টা কুইজ খেলা হয়ে গিয়েছে অনেক কম সময়ের মধ্যে। আমরা এবার চলে যাব আমাদের মূল কবিতায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একজন লোক একজনের সেবা করছে, মানে এমদাদ হকের সেবা করছে, ঠিক আছে, এবং পায়ে হচ্ছে গরম শেক লাগিয়ে দিচ্ছে, তাই না? হয়তোবা এমদাদ হক ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার আমরা দেখে নেই যে আসল ঘটনাটা মূলত কি। ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন কি লিখেছেন তিনি, দেখি। আমাদের মেসে এমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শক্ত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধেবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লোভে যান শেক দিতে ভাঙা হারে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু হলো সে হায়, ফুটবল টিমের বল লয়ে কভু দেখিতে পাবো না তাই। আচ্ছা, তার মানে এই জায়গাটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এমদাদ হক একটা মেসে থাকে, ঠিক আছে। আর আমরা সবাই জানি যে মেসে অনেকজন মানুষ একসাথে থাকে, আর এমদাদ হক যে মেসে থাকে সেই মেসের মধ্যেই তিনি হচ্ছেন সবচেয়ে সেরা একজন ফুটবল খেলোয়াড়, বলতে পারি আমাদের মেসি রোনালদোর মতো, ঠিক আছে। সো মেসি রোনালদোর মতো এমদাদ হকও একজন সেরা ফুটবল খেলোয়াড়, এবং
তার হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষত রয়েছে। আমরা সবাই জানি ফুটবল খেলতে গেলে, ড্রিবলিং করতে গেলে, ঠিক আছে, অনেক আছাড় টাছাড় খেতে হয়, হ্যাঁ, এবং এতে করে হাত পা সবকিছু কি হয়ে যায়, ছিলে যায়। হাত পা সবকিছু ছিলে যায়, কেটে যায়। তো এই যে বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় তার ক্ষত আছে, এই ক্ষতে ক্ষতে তার খ্যাতিগুলো লেখা আছে। তার মানে সবাই তাকে খুব এক নামে চেনে, এবং সে যে খুব ভালো একজন ফুটবল খেলোয়াড় সেটাও সবাই খুব ভালোভাবে জানে। এবং সন্ধ্যাবেলায় মেসের অন্যান্য মানুষরা কি দেখে, যে এমদাদ হক বিছানার মধ্যে কাত হয়ে শুয়ে কি করছে, সে মালিশ মাখছে। তার মানে কি, কোন একটা মলম চেপে চেপে তার গায়ের মধ্যে সে লাগাচ্ছে। প্রচন্ড ব্যথা পাওয়ার পর আমরা আসলে যেই ধরনের ওষুধগুলো গায়ে হচ্ছে চেপে চেপে আমরা মালিশ করি, সেগুলোর কথাই আসলে এখানে বলা হচ্ছে। বুঝতে পেরেছেন সবাই? ওকে, এরপরে দেখেন এখানে কি লেখা আছে, যে মেসের চাকর হয় লবে যান শেখ দিতে ভাঙা হারে। তার মানে কি, মেসের যে চাকর আছে, ওই মেসের চাকর তিনি কি করছেন, মেসের চাকর এই ভাঙা হাড়ের মধ্যে বা এমদাদ হকের সেবা করতে করতে, শেক দিতে দিতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। প্রতি রাত্রেই তাকে হচ্ছে সেবা করা লাগে, প্রতি রাত্রেই শেক দিতে হয়, তাই না? বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। সারা রাত শুধু ছটফট করে, কেঁদে কেঁদে ডাক ছাড়ে। তার মানে এমদাদ হক ব্যথার যন্ত্রণায় সারা রাত ছটফট করে আর হচ্ছে কান্না করে। কান্না মানে হ্যাঁ, ছটফট করে আর কান্না করে। আচ্ছা, মেসের অন্যান্য মানুষজন তারা কি ভাবতে শুরু করেছে? মেসের অন্যান্য মানুষজন ভাবতে শুরু করেছে যে 6 মাসের তরে মনে হয় এমদাদ হক পঙ্গুই হয়ে গেল। 6 মাসের জন্য এমদাদ হক মনে হয় পঙ্গুই হয়ে গেল, এমদাদ হক আর ফুটবল খেলতে পারবে না, এই চিন্তাটা হচ্ছে তাদের মধ্যে। ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাবো না, তাই মানে সবাই ধরেই নিয়েছে যে ফুটবল টিমে আর মনে হয় দেখা যাবে না। ঠিক আছে, যেমনটা ভাবে আমাদের মাঝে মধ্যে মনে হয় যে 3 ম্যাচ 4 ম্যাচ ধরে মেসি খেলছে না, রোনাল্ডো খেলছে না, আদৌ কি তারা চুপে সারে অবসর নিয়ে নিল, আর কি দেখতে পাবো না? বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। ঠিক আছে, যে উনি এত জনপ্রিয় একটা খেলোয়াড়, হঠাৎ করে এরকম ভাবে হাড় ভেঙে যাওয়ায় বা পায়ে প্রচন্ড রকম ভাবে ইনজুরি হওয়ায় সবাই মনে করলো যে এমদাদ হককে মনে হয় আর মাঠে দেখা যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার তাহলে আমরা দেখি যে পরের অংশটায় মূলত কি বলা হয়েছে। এই যে এবার দেখেন, পরের দিনই দেখেছেন আমাদের মেসি চলে এসছে মাঠে ফুটবল নিয়ে গোল দিতে। আচ্ছা, দেখেন এবার কি লেখা আছে। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধেবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে, বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাত পায়ে তার বজ্র করেছে খেলা। আচ্ছা, তার মানে দেখেন এই জায়গায় মূলত কি বলা হয়েছে, এই জায়গাতে বলা হয়েছে যে প্রভাত বেলায় মানে সকালবেলা, একদম সকালবেলায় আমরা খবর লইতে ছুটে যাই, যে দেখি মানুষটা কাল কি ব্যথা ট্যাথা পেলো, কি অবস্থা তার একটু দেখে আসি, কি খবর টবর আর কি। আচ্ছা, এরপরে দেখেন, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে, ওই যে যে খাটের মধ্যে সে শুয়ে থাকতো, হঠাৎ করে দেখা গেল সেই খাটে কেউ নেই, বিছানা শূন্য, রোগী পালিয়েছে। রোগী কোথায় গেছে? রোগী গেছে ফুটবল মাঠে ফুটবল খেলতে। আচ্ছা, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, মানে কি, এই যে টেবিলের উপরে যত মালিশের শিশুগুলো গত রাতে দেখা গিয়েছিল এমদাদ হককে মালিশ করতে, ওই খালি শিশুগুলো ওখানে পড়ে আছে, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। আচ্ছা, তার মানে কি, সেই শিশুগুলো উপহাস করছে যে কি, হ্যাঁ চলে গেছে, পাঠিয়ে দিয়েছি মাঠে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবার দেখেন সন্ধেবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, এবং সন্ধেবেলায় হঠাৎ করে দেখি খেলার মাঠে যে আরে আমাদের মেসি, রোনাল্ডো, এমদাদ হক একাই মাঠের মধ্যে চলে এসছে খেলার জন্য। মোদের মেসের এমদাদ হক আগে ছুটে বল লয়ে,
মানে সে একদম ড্রিবলিং করতে করতে সবাইকে পাস টাস কাটিয়ে, ঠিক আছে, আপনার ব্যাক ফরওয়ার্ড যা যা আছে, লেফট উইং রাইট উইং সবাইকে পাস কাটিয়ে একদম ডিবক্সের ভেতরে ঢুকে গিয়েছে, গোল দেবে দেবে ভাব, এরকম একটা কাণ্ড। ঠিক আছে, এরপরে দেখেন ভাঙা কয়খানা, হ্যাঁ বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করেছে হেলা। তার মানে দেখেন বজ্র করেছে খেলা, তার পা কিন্তু ভাঙা, হ্যাঁ গতকাল তার পা ভেঙে গিয়েছে, তারপরেও সে এমন ভাবে ড্রিবলিং করছে মনে হচ্ছে যে একদম মানে ফ্রেশার একটা খেলোয়াড় মাঠে নেমেছে, এরকম একটা অবস্থা। বুঝতে পেরেছেন সবাই? তার মানে এমদাদ হকের ভেতরে একটা দৃঢ় ইচ্ছা আছে, এমদাদ হকের ভেতরে একটা কি আছে, একটা সংকল্প আছে, একটা প্রতিজ্ঞা আছে, খেলার প্রতি একটা ভালোবাসা আছে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে একটা উদাহরণ দিই। গত বছরের বা তার আগের বছরে, আমার এক্সাক্ট মনে পড়ছে না, ওয়ার্ল্ড কাপের সময়, হ্যাঁ সরি ওয়ার্ল্ড কাপ না, আপনার ইসের টাইমে মেবি নিদাহাস ট্রফির সময় তামিম ইকবালের আঙুল ভেঙে গিয়েছিল। কে কে দেখেছিলেন খেলাটা? হ্যাঁ এক্স্যাক্টলি, তামিমের আঙুল ভেঙে গিয়েছিল, তামিম মাঠ থেকে চলে গিয়েছিলেন, তামিম মাঠ থেকে চলে গিয়েছিলেন এবং তখন মুশফিকুর রহিম মাঠে একা ছিলেন, সবগুলো উইকেট পড়ে গিয়েছে প্রায়, বাংলাদেশ হারবে হারবে এরকম অবস্থা। সেই টাইমে আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজা তামিমের গ্লাভস কেটে দিয়েছিলেন, তামিমের গ্লাভস কেটে দিয়েছিলেন এবং ওই ভাঙা হাত নিয়ে ছেঁড়া গ্লাভস পরে তামিম এক হাতে ব্যাটিং করেছিলেন, যেটা ছিল সারা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। এমন কোন সাবেক খেলোয়াড় ছিল না, এমন কোন ধারাভাষ্য ছিল না যারা কিনা তামিমের এই বিষয়টা নিয়ে কথা বলেনি, এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তামিম ইকবাল সেদিন। আর সেদিন যদি তামিম ইকবাল মাঠে না নামতেন তাহলে মুশফিকুর রহিম সেই কনফিডেন্সটা পেতেন না, আমরা ম্যাচটাও জিততে পারতাম না, তাই না? সো তামিমের কারণেই মুশফিক কনফিডেন্স পেয়েছিলেন এবং এরপরে একদম ধামাধাম 4-6 মেরে পুরো ম্যাচ মুশফিক জিতিয়ে দিয়েছিলেন। দেখেন, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনার ডেডিকেশন থাকতে হবে। আপনার যদি ডেডিকেশন না থাকে কোনো কাজ আপনি করতে পারবেন না, সেটা পড়াশোনাই হোক, খেলাধুলাই হোক, যে কোনো কাজ হোক, আপনাকে সেই কাজের প্রতি ডেডিকেশন থাকতে হবে। বুঝতে পেরেছেন সবাই? ওকে, এরপরে আমরা দেখি এরপরে মূলত কি আছে। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু অংশ আছে। আমরা দেখতে পাচ্ছি বার্সার মাঠ, এই বার্সার মাঠে খেলা চলছে বার্সেলোনার রিয়াল মাদ্রিদের। দেখি আমাদের এমদাদ হক কি করে। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের মতো ধাও, মারো জোরে মারো, গোলের ভেতর বলেরে ছড়িয়ে দাও, গোল 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 চারিদিকে হতে ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল, গোল 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 মোদের মেসের এমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। তার মানে দেখেন, এখানে ঠিক তামিম ইকবালের মতোই একটা ঘটনা ঘটেছে। এমদাদ হক গতকাল ইনজুরি হয়েছেন, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তিনি মাঠের মধ্যে সবাইকে নাচিয়ে ছাড়ছেন, একদম এমন ভাবে খেলছেন যে সবাই একদম মানে কাঁদো কাঁদো অবস্থা, যে হায় হায় ভাঙা পা নিয়ে কিভাবে দৌড়াচ্ছে এই মানুষটা। এবং শেষমেশ এই ভাঙা পা নিয়েই তিনি জয়ের ভাগ্যটা তার দলের জন্য ছিনিয়ে এনেছেন। বুঝতে পেরেছি আমরা? তাহলে প্রত্যেকটা কাজের প্রতি আমাদের কি থাকতে হবে? একটা প্রপার ডেডিকেশন থাকতে হবে। প্রপার ডেডিকেশন না থাকলে আমি কোনো কাজই ঠিক মতো করতে পারবো না। আমার কথা বোঝা গিয়েছে? ওকে, সো এবার আমরা যে কাজটি করব, শব্দার্থ। চলেন বেশ কিছু শব্দের অর্থ আমরা জেনে আসি। এখানে ক্ষত, এখানে আমাদেরকে এস এম রফিকুজ্জামান আমাদেরকে একটা লাভ রিয়েক্ট দিয়েছে। থ্যাংক ইউ রফিকুজ্জামান আপনাকে, আপনি আমাদের সাথেই থাকবেন সব সময়। সো এরপর দেখেন এখানে রয়েছে ক্ষত,
ক্ষত মানে হচ্ছে শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। পটি, পটি মানে হচ্ছে কাপড়ের লম্বা টুকরা যা দিয়ে ক্ষত স্থান বাঁধা থাকে। এরপর হচ্ছে মালিশ, মালিশ মানে হচ্ছে যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। আচ্ছা, অর্পিতা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে মালিশ মারতে হয়। আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন ড্রিবলিং। ড্রিবলিং মানে হচ্ছে পায়ে পায়ে বল কাটিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, সো পায়ে পায়ে বল কাটিয়ে মানে আমরা জানি যে অনেক সময় হচ্ছে যে এইভাবে এইভাবে করে যখন বিভিন্ন প্লেয়ারদেরকে পায়ের থেকে বল ছিনিয়ে আঁকাবাঁকা ভাবে প্লেয়াররা যখন দৌড়ায়, বল কাটিয়ে যখন নিয়ে যায় গোল দেওয়ার জন্য, সেই টেকনিকটাকে বলা হয়ে থাকে ড্রিবলিং। বজ্র, বজ্র মানে আমরা সবাই জানি বাজ। এরপর হচ্ছে কোলাহল কল। আচ্ছা, কোলাহল মানে হচ্ছে শোরগোল বা গন্ডগোল, চিৎকার চেঁচামেচি এরকম। আর কল মানে হচ্ছে গলার মিষ্টি আওয়াজ। তার মানে এখানে কোলাহল কল বলতে আমরা বলতে পারি এখানে আমাদের যে হচ্ছে ফুটবল খেলার সময় সবাই যে সুন্দর করে চিল্লায় না, হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ এরকম করে চিল্লায় না সবাই, হ্যাঁ এই টাইপের জিনিসগুলোই বা এই বিষয়গুলোকে বলা হচ্ছে কোলাহল কল। বুঝতে পেরেছেন? ওকে, এরপর দেখেন মহাকলরব। মহাকলরব মানে হচ্ছে ভীষণ চিৎকার। এবার আসেন আমরা একটু কবিতার মূল ভাবটা সম্পর্কে জেনে নেই। এক মজার বন্ধুর কথা বলা হয়েছে কবিতায়। জাত খেলোয়াড় ইমদাদ হক, জাত খেলোয়াড় ইমদাদ হক, খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে, খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ কত কত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে। খেলার আনন্দ তার জন্যই পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যতটুকু যোগ্যতা তার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম, আপনাদের যে কোনো কাজে ডেডিকেশন থাকতে হবে। আপনার যদি কোনো কাজে যদি আপনার ডেডিকেশন থাকে, আপনি অবশ্যই সে কঠোর পরিশ্রম এবং ওই উৎসর্গমূলক যে মনোভাব আপনার থাকবে সেটা দিয়ে আপনি অনেক দূর এগোতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে চলে যাচ্ছি আমাদের শূন্যস্থান। সবাই ভালোভাবে 5টা শূন্যস্থান দেখে নেন। আমি এক একজনকে এক একটা জিজ্ঞেস করব। আপনাদের বইতেও মেবি এই শূন্যস্থানগুলো আছে। সো আমি কি স্লাইডটা বন্ধ করে দেব? ওকে, আমি তাহলে আপনাদেরকে একটা থ্যাংক ইউ দিয়ে স্লাইডটা বন্ধ করে দিচ্ছি, কারণ এরপরে আমি আর স্লাইড ওপেন করব না। ওকে, এবার আসেন, কে বলবেন দেখি? সবাই তো হাত তোলে। আচ্ছা, কাকে ধরবো আমি? আমি নেহাকে ধরছি আগে। নেহা, আপনি আমাকে প্রথমটা বলবেন, একদম প্রথম যেটা আছে। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ঢ্যাস রয়েছে, ক্ষত রয়েছে, অনেক আঘাতের ক্ষত রয়েছে। ওকে, ঠিক আছে নেহা, উত্তর একদম সঠিক হয়েছে। এরপরে হচ্ছে আলাইন, 2 নাম্বার। আমাদের 2 নাম্বারটা ছিল হচ্ছে কি ছিল বলেন দেখি? সন্ধ্যাবেলায় পায়ে হাতে ঢ্যাস বাঁধে সে, পটি। হ্যাঁ, পটি বাঁধে, এক্স্যাক্টলি, উত্তর একদম সঠিক হয়েছে। এরপরে আমি চলে যাব হচ্ছে অত্রিমার কাছে। অত্রিমা বলেন 3 নাম্বারটা। খেলায় জিতে দর্শকরা, হ্যাঁ বলেন বলেন। মহাকলরব করে ফিরে যাচ্ছে, মহাকলরব করে ফিরে যাচ্ছে। হ্যাঁ, এই যে খেলা জেতার পরে বলে না, ওফ কি গোলটা আজকে দিলি তুই, সেই সেই একটা খেলা খেলেছিস। হ্যাঁ, এইরকম করে চিৎকার চেঁচামেচি করতে করতে তারা চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি কাকে ধরবো? এরপরে হচ্ছে আনুষ্কা, বলেন 4 নাম্বার। আনুষ্কা, আপনি 4 নাম্বারটা বলেন। টেবিলের ওপর ঢ্যাস শিশিগুলো রাখা আছে। আনুষ্কা, আমি আপনাকে একটা রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করেন? হ্যাঁ আনুষ্কা, আবার 4 নাম্বারটা বলেন। টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। মালিশের শিশুগুলো রাখা আছে। ওকে আনুষ্কা, থ্যাংক ইউ। এরপরে লাস্ট অর্পিতা।
লাস্টেরটা। বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। আচ্ছা, থ্যাংক ইউ অর্পিতা। এই জায়গায় যদি কেউ বর্জ্য লিখে দিত তাহলে কি হতো? হ্যাঁ, বর্জ্য লিখে দিলে কিন্তু বিষয়টা একটা খারাপ জিনিস হয়ে যেত। ঠিক আছে, এরকম বলার ক্ষেত্রেও আমরা একটু খেয়াল রাখবো কোনটা বর্জ্য আর কোনটা বজ্র। ঠিক আছে, একটু খেয়াল রাখবো আমরা প্রত্যেকেই।